আমাদের সেনাবাহিনীকে তারা যেভাবে মানে কালিমা লেপন করছে, প্রশংসিত সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করার জন্য যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এইগুলি সবই তাদেরই মানে সাজানো ঘটনা। ওই যে মেটিকুলাস ডিজাইন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, এই সবগুলো যদি একই সঙ্গে নিয়ে আসেন তাহলে দেখবেন এই দেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যা যা কিছু করার দরকার সবগুলি এখন হচ্ছে। আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা সবসময় তারা গর্বের সঙ্গে কাজ করে। এই ধরনের মানে জঘন্য অপরাধ তাদের দিয়ে থাকলে তাদের প্রতিবাদ করা উচিত, তাদের ঘুরে দাঁড়ানো উচিত। বর্তমান সেনা প্রধানের ভূমিকাটা ঠিক কেমন আপনারা মনে করছেন? দেখুন, আমি কিন্তু আপনারই আমি তার সম্বন্ধে অনেক কথা বলেছিলাম। আমি আর সেগুলি রিপিট করতে চাই না। আজকে আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলবো, তার যা করা উচিত ছিল সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি। আমাদের সেনাপ্রধান নাকি তার জামাতের ভাবাদর্শেই তিনি কোনো এক সময় ছিলেন, এটা আমার শোনা কথা, আমি কনফার্ম নেই। তিনি সেই জন্যই একটু জামাতের প্রতি ইনক্লাইন্ড হয়েছেন কিংবা তাদের প্রতি দুর্বলতা রয়েছে, এটা থাকতে পারে। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিস্টার কামাল, আমি আপনাকে অনেক স্বাগত জানাই। একটা অস্থির পরিস্থিতি আপনাদের জীবনে, একটা ঝড় বইছে, তার মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি প্রথম যে প্রশ্নটি করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মাননীয়া শেখ হাসিনা এবং আপনার মৃত্যুদণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই প্রথমে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে আপনার পত্রিকায় সুযোগ দিয়েছেন, পত্রিকার মাধ্যমে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। আমি যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি বলছি যে আন্তর্জাতিক মানবাধিকার যে আইন আমাদের দেশে বঙ্গবন্ধু করেছিলেন, এটা যুদ্ধ অপরাধীদের মানে বিচারের জন্য করেছে। যারা গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছিলেন, যারা একটা উদাহরণ দিই, এক চুকনগর যশোরে, সেইখানে একদিনে তারা 3500 লোককে হত্যা করেছিল একদিনে, এবং টোটাল ওইখানে 22,000 লোককে এই চুকনগরে হত্যা করেছে। আমরা এই চুকনগরের হত্যাকাণ্ড বলে একটা বিখ্যাত বইও আছে, মুনতাসির মামুনের বিখ্যাত বই আছে। আমি উদাহরণটা এই কারণে দিলাম যে একটা এলাকায় মানে অল্প কয়েক দিনের মধ্যে এত হাজার লোকের মৃত্যু হয়েছিল। আমি আরেকটা বলছি, এই আইনটা সেই জন্যই করা হয়েছিল আমার এগুলি চোখের দেখা, গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য, নারীদের উপর অত্যাচার, অত্যাচার সেগুলো আমার দেখা। আমি দেখেছি মাইলকে মাইল কাফেলা, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, সেখানে কাফেলার মতন মানুষ আসছে। 1 কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, সহায় সম্বল সব ছেড়ে, বাড়িঘর সবকিছু ছেড়ে তারা চলে আসছিল, মানে থাকতে পারেনি। আমরা মুক্তিযোদ্ধারা আমরা সবসময় স্মরণ করি, ভারত আমাদের বন্ধু হিসাবে তখন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে এখানে 15,000-এর মানে অধিক আমাদের ভারতীয় সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর ইসেরাও এখানে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। তাদের রক্ত ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা বিরোধী লোকদের যারা তারা জ্বালিয়ে দিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, যারা মানে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, তাদের বিচারের জন্য এই আদালতটি করা হয়েছিল, আইনটি বের হয়েছিল। এই আইনে আরো ছিল যে গণহত্যা কিংবা যুদ্ধ অপরাধ। আমাদের দেশে এখন কোন যুদ্ধ চালু হয়নি, ছিল না, এবং এখানে কোনো গণহত্যাও হয়নি। এই কাজেই এই আইনে এই যে বিচার কার্য চালাচ্ছে, আমি মনে করি এইটাই একটা মানে সঠিক সিদ্ধান্ত নয়, এবং এই আইনে বিচার হতে পারে না। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে তাজুল সাহেব সেই সময় এই আল বদর আল রাজাকার যারা মানুষ হত্যা করেছিলেন, যারা যুদ্ধ অপরাধী ছিলেন, যারা সেই সময় তাদের মানে প্রধান কুশলী হিসাবে তিনি ফাইট করেছেন তাদের পক্ষে, আবার আজকে সেইখানেই আমরা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তিনি বলছেন। এটা জিনিসটা নিশ্চয়ই আমাদের দেশের জনগণের কাছে এটা হাস্যকরী মানে আমি মনে করি।
আমি এই যে 1400 কথা বলছেন, এইখানে আমার কিছু কথা আছে। 1400 আমরা তখন পত্র পত্রিকা এগুলো যদি লক্ষ্য করেন, সবগুলো প্রতিদিনই বলা হতো এতজন মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা জাতিসংঘের থেকেও আমাদের যে আমাদের বাংলাদেশের যিনি জাতিসংঘের প্রতিনিধি, তিনিও বলছিলেন এইটার সংখ্যা 657 কিংবা 650 সামথিং লাইক দিস। আর সেইটা যে ভলকার তুর্ক, উনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরেই উনি এই ফিগারটাকে বানিয়ে দিলেন 1400। তিনি একটা রিপোর্ট দিলেন, যে রিপোর্টটার ভিত্তিতেই এই বিচার কার্য মানে তার প্রধান হিসাবে চলছে। যে রিপোর্টটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘ থেকে প্রকাশ হয়নি, তিনি নিজেই এই রিপোর্টটা প্রকাশ করেছিলেন। এবং এইটার চ্যালেঞ্জ করে আমাদের তরফ থেকে আমাদের সাবেক ফরেন মিনিস্টার মোমেন সাহেব একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিটাও আমি দেখেছি। তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কেন এইটা মানে এই তথ্যটা সঠিক নয়, বুঝতে পেরেছি। জি, সেটা তিনি উল্লেখ করেছিলেন। কাজেই এখন যে প্রধান কুশলী আজকে প্রস্তুত হচ্ছে শেখ হাসিনাকে 1400 বার জেলে দিতে হবে, যেখানে মৃত্যুর সংখ্যাও সঠিক নয়। কখনো বলছে 1400, আবার স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলতেছে 800, আবার পত্র পত্রিকায় বলছে 650। আর আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম, তখন প্রতি মাসে আমরা দেখতাম আমাদের দেশে আমাদের রাস্তা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের রাস্তা কিন্তু খুব সীমিত ছিল। কাজে অ্যাক্সিডেন্ট নিহত হতো। আমাদের প্রায় 150 মোটামুটি প্রতি মাসেই হতো, রোড অ্যাক্সিডেন্টে মারা যেত। ওই যে 850, ওর মধ্যে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, ওর মধ্যে কিন্তু সবকিছু আছে। তারপরে আমি বলতে চাই, এই যে 1000 না 1400 এটা বলছেন, এর মধ্যে অনেকেই আবার বেহেশতের থেকে চলে আসছেন। বেহেশতে তাদের ভালো লাগে নাই, আবার চলে আসছেন বলে আমি তো মরি নেই, এরকম ঘটনাও কিন্তু আছে। আবার 2 বছর আগে সে কোভিডে মৃত্যুবরণ করছেন। মানে তারা যে না এখানে মামলা দিতে পারলেই টাকা পাবে, বিবাদীরা থেকে টাকা নেওয়া যাবে, এই কারণেই এই মামলার সংখ্যা এত হয়েছিল। এই যে 1400, এই সমস্ত কারণেই এই ঘটনাগুলি ঘটেছিল, যে বাদী একটা আর্থিক সুবিধা পাবে, আরো অনেক আর্থিক সুবিধা পাবে। এই মামলাগুলি কিন্তু একটা দল চিহ্নিত ভাবে আমাদের যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগে যারা ভোট দেয়, তাদের নামে দিয়েছে। কাজেই এই সংখ্যাটা আমি মনে করি এটা একটা ভুয়া সংখ্যা। এবং যে কোর্ট, যেই কোর্টের এই ধরনের বিচার করার মানে এই আইনে বিচার করার অধিকার নেই। আপনার ট্রাইব্যুনাল এবং সরকারি মহল থেকে যে আভাস দেওয়া হচ্ছে, এবং ট্রাইব্যুনাল ইতিমধ্যে জানিয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা কবে করা হবে সেটা 13ই নভেম্বর মানে ট্রাইব্যুনাল জানাবে। এবং আভাস যেটা দেওয়া হচ্ছে যে নভেম্বর মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে। তো আপনার বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, সরকারের দাবি মেনে যদি ট্রাইব্যুনাল তাই করে, সেই সাজাটাকে আপনি কিভাবে মানে আপনার প্রতিক্রিয়াটা কি? এই প্রশ্নটা হয়তো একটু স্বাভাবিক, আমার পক্ষেও এই প্রশ্নটা করতেও একটুখানি দ্বিধা হচ্ছিল যে এইরকম একটা প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু নিরুপায় যে সরকারের তরফ থেকে এরকম একটা দাবি করা হয়েছে। তাই আমি মানে বলতে চাইছি যে এই বিষয়টাকে মানে আপনি কিভাবে নেবেন? মানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি দেশের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার লড়াই করেছেন, আপনি মুক্তিযোদ্ধা। তো আমি এইটাই একটু জানতে চাইছিলাম আপনার, মানে আপনি তো শুনেছেন বিষয়টা, তো আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এটা নিয়ে? দেখুন, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো, আমি মুক্তিযোদ্ধা, আমি কিন্তু প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধে নিয়েছিলাম। একটা আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশকে মুক্ত করেছিলাম। আমি সেই প্রেক্ষাপটটা আমি আপনাকে বলেছি। আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি সঠিকভাবে মানে আইনটা কোর্টটা চলতো নিরপেক্ষ ভাবে, তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেত না, কোনো কিছু পেত না।
এইখানে পুলিশ যে তারা বলছে যে পুলিশের এই হত্যাগুলি করেছে, একজন মানুষের একটা আপনাদের দেশেও প্রচলিত আছে সেলফ ডিফেন্স ল, যেটা পৃথিবীর সর্বত্রই আছে এটা। ঠিক, আত্মরক্ষার্থে যে কিছু করতে পারে সে। পুলিশের যখন আত্মরক্ষার প্রশ্ন আসছে, আপনি দেখছেন শত শত পুলিশকে হত্যা করেছে। এক সিরাজগঞ্জে 13 জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে পুলিশকে পিটিয়ে লাশ মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। এই কাণ্ড উত্তরতে ঘটেছে। এই কাণ্ড পুলিশকে যেখানে পেরেছে তাদের মূল ছিল যে মানে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে মানে বঙ্গবন্ধু কন্যাকে বাধ্য করা যে এই ছাড়ে দেওয়ার জন্য। আজকেও কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমি আইনগত ভাবে আজকেও সে প্রাইম মিনিস্টার, কারণ সে পদত্যাগ করেনি। এই জায়গাটা একটা প্রশ্ন রয়ে গেছে। আমি আরেক যে সেই আমার প্রতিক্রিয়ার সম্বন্ধে আমি যেটা বলতে চাই, আমাদের দেশের জনগণ এটা কোনোদিন মেনে নেবেন না। আমাদের দেশের জনগণ খুব ভালো করে জানেন যে এইটা একটা প্রেসক্রিপশন অনুযায়ী মানে কি শাস্তি হবে, কি হবে, কে কি বলবে, এগুলি সব বাড়াবো। আমাদের রাজসাক্ষী একজনকে করেছেন, তিনি কি বলবেন সেটাও লিখে দিয়েছেন, সেই লেখার মধ্যেই তিনি সাইন করেছেন কিংবা বলেছেন। এবং কি শাস্তি হবে, ওই যে আমাদের উকিল সাহেবরা যেই বলুক 1400 বার, যা হবে তা অলরেডি প্রেসক্রাইব করে দিয়ে দিয়েছে জজ সাহেবকে। তিনি এখন আনুষ্ঠানিক ঘোষণা দিবেন। এটা এদেশের মানুষ জানে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এদেশের মানুষ কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ শুরু করে দিয়েছে। ভয় ছিল, এখন ভয় ভেঙে কিন্তু রাস্তায় চলে আসছে, প্রতিবাদ শুরু করছে। এবং এটা কিছুতেই এদেশের জনগণ মানবে না। বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়া এটা এত সোজা নয়, এবং এই দেশের মানুষ এটা কোনোদিনই মেনে নেবে না। আর আমার কথা যেটা বলছেন, আমি মুক্তিযুদ্ধে আমরা সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকছিলাম। আমি সত্যের জন্য মানে সবসময় তৈরি থাকি, এবং আমাকে যদি মৃত্যু দণ্ডিত করে আইন অনুযায়ী আমি এখনো মনে করি যে কোনো আইনে আমাকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারবে না, কারণ আমি এর সঙ্গে ইনভলভ ছিলাম না। আমি নিজ হাতে কোনো হত্যা করিনি, আমি কোনো অর্ডার দেইনি যে তুমি হত্যা করো। আমাদের সরকারও কোনোদিন অর্ডার দেয়নি কাউকে হত্যা করতে। এই যে আইজিপি যাকে রাজসাক্ষী করা হয়েছে, তিনি আদালতে তার বয়ানে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর মারফত তাদের কাছে নির্দেশ এসেছিল যে এই আন্দোলনকারীদের উপরে মারণাস্ত্র ব্যবহার করার, অর্থাৎ তিনি আপনার নাম জড়িয়েছেন এবং বলেছেন যে আপনি তাদেরকে বলেছেন যে এই নির্দেশনাটি মাননীয় শেখ হাসিনার। এইটা হচ্ছে আদালতে নথিভুক্ত হয়েছে ওনার বক্তব্য হিসেবে। তো যেহেতু আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনি যদি এই ব্যাপারে বলেন যে বিষয়টা কি। আপনার নিশ্চয়ই সিআরপিসি এবং পুলিশ আইন সব সম্বন্ধে আপনাদের ফৌজদারি দণ্ডবিধি আমরা জানি। ঠিকই। সেইখানে স্পষ্টত লেখা আছে কখন কোন অস্ত্র চালাবে। পুলিশ লতে আমাদের সারদা পুলিশ একাডেমি, আমাদের যেখানে পুলিশের ট্রেনিং হয় সেখানেও পরিষ্কার তাদেরকে আইন সম্বন্ধে ধারণা দিয়ে থাকে, মানে কন্ট্রোল করতে, মানে জনগণ ওই যে ওটাকে বলে ভায়োলেন্স কন্ট্রোল করার জন্য কি করতে হবে, সম্পদ রক্ষার জন্য কি করতে হবে, কখন কি একটা পরিষ্কার আইনের মধ্যে রয়েছে। প্রথম পুলিশ এই ভায়োলেন্স রক্ষার জন্য প্রথম হুইসেল বাজায়, তারপরে জল কামান ইউজ করে, তারপরে লাঠি চার্জ করে, টিয়ার গ্যাস ছাড়ে, তারপরে রাবার বুলেট ছাড়ে, তারপরে মানে শর্টগানের গুলি ছড়ে, যেগুলিতে মানুষ মারা যায় না। তারপরে একদম শেষ যখন দেখা যাচ্ছে আপনার ওই আত্মরক্ষার প্রশ্ন আসে, যখন সম্পদ রক্ষার প্রশ্ন আসে, আর কোনো উপায় নেই, তখন এই নিরাপত্তা বাহিনীরা এই গুলি ছুটতে পারে। এটার জন্য কেউ নির্দেশের প্রয়োজন হয় না, এটা তাদের বিধানেই রয়ে গেছে। এরা ওই মানে এইখানে একজন ওই যে ইন্সপেক্টর, সেও অর্ডার দিতে পারে, সেখানে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার মানে কোনো সেই নেই, অবকাশই নেই। এখানে যখন যে অবস্থায় সেই অফিসারটি পড়বে, কিংবা যে একজন এসআই ওই অর্ডারটা দিতে পারে, পুলিশ আইনেও সেটা বলে। এই কেউ অর্ডার দিয়ে হত্যা করা হয়েছে, এটা আপনি একটা কাল্পনিক কথা। আমি এটাই হলো আমার উত্তর। আপনি যেমন একজন মুক্তিযোদ্ধা এবং আজকে মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্য নির্ধারিত ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে, বাংলাদেশে অনেক অভাবনীয় অদ্ভুত ঘটনা ঘটছে। তো আমি দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা
এখনো পর্যন্ত দেশ স্বাধীন করার যে যুদ্ধ, সেই যুদ্ধটাই তাদের সবচেয়ে বড় যুদ্ধ। এবং তারা হয়তো মানে রাষ্ট্রসংঘের পিস কিপিং মিশনে আছে বিভিন্ন দেশে, কিন্তু মানে দেশের হয়ে যুদ্ধ করা, সেটা তারা দেশ স্বাধীন করার সময় যে যুদ্ধ, সেই যুদ্ধই তারা করেছে। আজকে দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনালে কিন্তু সেনাবাহিনীরও বিচার হচ্ছে, মানে তাদেরও 15 জন অফিসারকে ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং ট্রাইব্যুনালের নির্দেশে তাদের এখন কারাবাসে তারা আছেন। তো এই বিষয়টা নিয়েও কিন্তু খুব চর্চা হচ্ছে যে মানে সেনাবাহিনী, তাদের নিজস্ব আইন আছে, তাদের আদালত আছে, সেনা আইন আছে। তো এই বিষয়টাকেও আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে সেনাবাহিনীর মধ্যে এই যে মানে সেনাবাহিনীকেও যেভাবে টেনে আনা হয়েছে, এটার প্রতিক্রিয়া এবং এটার ভূত ভবিষ্যৎ কি হতে পারে? প্রথম কথা হলো, আমাদের সেনাবাহিনীকে তারা যেভাবে মানে কালিমা লেপন করছে, যেভাবে এইটা এদেশের মানুষ কোনোদিনই এটা চায়। এদেশের মানুষ সবসময় দেখেছে সেনাবাহিনী জরুরি অবস্থায় সেনাবাহিনী তাদের জীবন দিয়ে এদেশের জনগণকে রক্ষা করেছে। যখন যুদ্ধ তো আমাদের মানে স্বাধীনতার যুদ্ধই তো আমাদের যুদ্ধ, আর তো কোনো আমাদের যুদ্ধ হয়নি। আমাদের চতুর্দিক দিয়ে হলো আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, এবং এক জায়গায় শুধু মায়ানমারের সঙ্গে অল্প কিছুটুকু সীমানা। কাজে আমাদের দেশের যুদ্ধের ঝুঁকি আমাদের দেশে নেই। তারপরেও সেনাবাহিনী তাদের ইসের জন্য, সফলতার জন্য, তাদের কৃতিত্বের জন্য আজকে প্রশংসায় পাচ্ছে। আমাদের ওই যে জাতিসংঘের এই মিশনে, শান্তি মিশনে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন, সেজন্য তাদের সবসময় প্রশংসা কুড়িয়েছেন। এই প্রশংসিত সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করার জন্য যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এইগুলি সবই তাদেরই মানে সাজানো ঘটনা। এবং আপনারা নিশ্চয়ই কিছু কিছু ভাবে শুনতে পারবেন। এবং জামাতের এক নেতা নিউ ইয়র্কে যে বলছেন যে 50 লক্ষ তাদের ট্রেইনড ভলান্টিয়ার রয়েছে, ওরা যে কোনো সময় যে কোনো অবস্থায় তারা জীবন দিত মানে কাজ করবে। তাহলে এইগুলি মেইন করে কি, এগুলি সবগুলি যদি মানে একসঙ্গে নিয়ে আসেন, তার ওই যে মেটিকুলাস ডিজাইন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, এই সবগুলো যদি একই সঙ্গে নিয়ে আসেন, তাহলে দেখবেন এই দেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যা যা কিছু করার দরকার সবগুলি এখন হচ্ছে। এবং এদেশের জনগণ এটা বুঝতে শুরু করেছে এবং তারা এগুলি নিয়ে প্রোটেস্ট করবে। আর সেনাবাহিনীর কথা যেটা বললেন, আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা সবসময় তারা গর্বের সঙ্গে কাজ করে। এই ধরনের মানে জঘন্য অপরাধ তাদের দিয়ে থাকলে তাদের প্রতিবাদ করা উচিত, তাদের ঘুরে দাঁড়ানো উচিত। আমার মনে হয় তারা যদি ঘুরে দাঁড়ায়, তারা যদি প্রতিবাদ করে, এটা এদেশের জনগণ তাদের সমর্থন করবে। আপনি যে বললেন এই কথার প্রেক্ষিতে তখন একটা প্রশ্ন করতেই হয়, সেটি হচ্ছে যে আমরা বর্তমান সেনাপ্রধানের আগে যিনি সেনাপ্রধান ছিলেন তার মুখে অনেকবারই আমরা শুনেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কল্যাণকর কাজ শেখ হাসিনার সময় হয়েছে। তারা দুবেলা ভাত পায়, তারা দুবেলা আমিষ খাবার পায়, অস্ত্র শস্ত্র নানাবিধ সুযোগ সুবিধার কথা আমরা তার মুখে শুনেছি। আপনি এই যে বলছিলেন যে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে এখন অপদস্থ করা হচ্ছে, কিন্তু আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বর্তমান সেনাপ্রধান তার কিন্তু কোনো অন্তত দৃশ্যত আমরা কোনো পদক্ষেপ দেখিনি যে তিনি সরকারকে বলছেন বা কোথাও বলছেন যে এইরকম একটা ট্রাইব্যুনালে যে সেনাবাহিনীর বিচার হতে পারে না। মানে আমি বলতে চাইছি যে বাহিনী রুখে দাঁড়াবে এটা আপনি বলছেন, কিন্তু কে এই করবে, মানে বাহিনীর মাথা যিনি, তার ভূমিকা নিয়েও কিন্তু মানে এই ঘটনাতে তার ভূমিকা নিয়েও একটা সংশয় সন্দেহ কিন্তু আমি সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করেন যে বর্তমান সেনাপ্রধানের ভূমিকাটা ঠিক কেমন আপনারা মনে করছেন? দেখুন, আমি কিন্তু আপনারই আমি তার সম্বন্ধে অনেক কথা বলেছিলাম। আমি আর সেগুলি রিপিট করতে চাই না। আমি মনে করি তার ডে ওয়ানে যখন নাকি মাননীয় প্রধানমন্ত্রী চলে আসলেন ভারত, সেই দিনই তার ঘোষণা করা উচিত ছিল এজ এ সেনাপ্রধান, যাকে সারা বাংলাদেশের মানুষ তাকে সম্মান করছিল তখন সেই সময়, যে এনাফ ইজ এনাফ, তোমরা যা চেয়েছিল সবই পেয়ে গিয়েছো, তোমরা কোটা আন্দোলন, কোটা নেই, মাননীয় প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন, কাজে সেখানেও তোমাদের যে আন্দোলনের ই ছিল সেটাও শেষ,
এখন ঘরে ফিরে যাও, আর কোনো যাতে রক্তপাত না হয় আমরা মানে শেষ, তাহলে কঠোর হস্তে আমাদের দমন করতে বাধ্য হবো, আর কোনো ধ্বংস যাতে না হয়, এবং ভবিষ্যতে কনস্টিটিউশন অনুযায়ী এরপরে যা করণীয় সেটা আমরা করার জন্য আমরা বসবো, আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেব। এটা তার বলা উচিত ছিল, কিন্তু এই জায়গাটাই তিনি বলেননি কেন আমি ক্লিয়ার নই, এবং আমি সেই জন্যই তার সম্বন্ধে অনেক কথাই বলেছিলাম। আজকে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকুই বলবো তার যা করা উচিত ছিল সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি, কিংবা তিনি করতে মানে হয়তো প্রেশারের পরে তিনি করেননি। কি প্রেশার কি সেটা আমি জানি না, আমি সে বলতে পারবো না। অনেকেই কিন্তু বলছেন যে সেনাবাহিনীতে জামাতের ইনফ্লুয়েন্স প্রবল রকম রয়েছে, এবং তারই প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে মানে বিরোধীদের বিচারের জন্য তৈরি ট্রাইব্যুনালে সেনাবাহিনীরও বিচার হচ্ছে, মুক্তিযোদ্ধারও বিচার হচ্ছে, এবং বলছে যে এটা এক ধরনের বদলা, যে 2012-13 সালে যখন মুক্তিযুদ্ধ বিরোধীদের হয়েছিল, বিচার হয়েছিল, এটা তার বদলা তারা নিচ্ছে। এই বিষয়টা আপনি কি মনে করেন? মানে সেনাবাহিনীতে আপনারা এত দীর্ঘ সময় বাংলাদেশে মানে অন্তত একটা না অনেকগুলি বছর আপনারা শাসনে ছিলেন আপনাদের ইয়েতে, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন, যে তাতে জামাতের ইনফিল্ট্রেশনটা কিভাবে হলো? ওইখানে তো জামাত নয়, জামাতের যেখানে নাকি পাকিস্তানের সরকার প্রধান বলেই ফেলছেন যে 71-এর প্রতিশোধ আমরা নিতে পেরেছি। তারপরে আপনি যথার্থই বলেছেন যে আমাদের আমি এখন শুনি, আমি কনফার্ম নই, আমাদের সেনাপ্রধান নাকি তার জামাতের ভাবাদর্শেই তিনি কোন এক সময় ছিলেন, এটা আমার শোনা কথা, আমি কনফার্ম নই। তিনি সেই জন্যই একটু জামাতের প্রতি ইনক্লাইন্ড হয়েছেন, কিংবা তাদের প্রতি দুর্বলতা রয়েছে, এটা থাকতে পারে। আপনারা সেগুলি অবজার্ভ করছেন, আপনারা সেগুলি দেখবেন, এবং পাকিস্তানের মানে ডেসক্রিপশন অনুযায়ী এতদিন চলছে, এখন আস্তে আস্তে কিন্তু ঘুরে যায়, মানে সব জায়গায় কিন্তু প্রতিক্রিয়া শুরু হচ্ছে, এবং প্রতিক্রিয়া কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন মানুষ প্রতিবাদ শুরু করেছে, সব জায়গায় প্রতিবাদ শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে হয় দৃশ্যপট শীঘ্রই পাল্টিয়ে যাবে। আপনার কি মনে হয় যে সেনাবাহিনীর মধ্যেও কোনো প্রতিক্রিয়া হবে এই ধরনের বিচার এবং এই যে প্রতিবাদহীনতা মানে বাহিনীর মধ্য থেকে, তার কোনো প্রতিক্রিয়া হবে আপনার মনে হয়? আমি একটা জিনিস বলতে চাই যে সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগের ইসেরা মানে রাষ্ট্রনায়করা অনেক মানে এক জিয়াউর রহমান সাহেব প্রায় অনেকগুলি কু ফেস করেছেন, এসব সব কু ফেস করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো কু ফেস করেননি, কারণ তিনি সেনাবাহিনীকে যথেষ্ট মর্যাদার সঙ্গে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং সেই জন্যই আমি বলছিলাম বিদেশেও তারা প্রশংসিত হয়েছে। আজকে যদি সেনাবাহিনী সেই জায়গা থেকে সরে যায়, তাহলে অবশ্যই জনসাধারণ তাদের মতামত পাল্টাতে পারে, এবং সেনাবাহিনীর সব সদস্যই যে এই কর্মে বিশ্বাস করে তা কিন্তু নয়। সেই জন্যই অনেক সময় অনেক সেনাবাহিনীর প্রধানরা, সেনাবাহিনীর কমান্ডাররা অনেক রকম কথা বলছেন। অবশ্যই একটা ডিসিপ্লিন ফোর্স, এটা সেনাবাহিনীর প্রধান যা বলেন সমস্ত সৈনিকরা কিংবা তার জুনিয়ররা সেটাই বলে থাকেন, এইটাই সেনাবাহিনীর ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন নষ্ট হয়ে গেলে তো দেশই চলবে না। সেই জন্যই তাদের যে প্রতিক্রিয়া সেইটা হয়তো প্রকাশ হয় না, এটা মানে কোন এক সময় হয়তো এই প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে, কিন্তু এটা কখনোই প্রকাশ করে না। এটা একটা ডিসিপ্লিনের মাধ্যমেই চলে যায়, যেহেতু বাহিনীটা আমি মনে করি তারা ডিসিপ্লিন রক্ষা করে এই প্রতিবাদ করবে। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই,
সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।